10 জেলার 27 এলাকাকে রেড জোন ঘোষণা। আজ থেকে বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি, তালিকায় নেই ঢাকার নাম। করোনা চিকিৎসার নামে বেসরকারি মেডিকেলের অনৈতিক বাণিজ্য, কথায় কথায় বিল না দিলে নানাভাবে হয়রানি। নমুনা পরীক্ষায় ভোগান্তির শেষ কোথায়? সিরিয়াল পেতে 5 দিন, রিপোর্ট পেতে আরো 10 দিন। করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। যে কোনো মূল্যে সুরক্ষা দেওয়ার তাগিদ, মনোবল চাঙ্গা রাখতে দরকার পর্যাপ্ত প্রণোদনা। স্বর্ণ চোরাচালানের গডফাদার শ্যাম ঘোষ আটক। বছরে 3 লাখ টাকা আয় করেও 5 কোটি টাকার দোকানের মালিক। ভারত জুড়ে সাইবার হামলার ছক, সতর্কতা জারি করল কেন্দ্র। জঙ্গি হামলার আশঙ্কায় দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা। এবং বিশ্বব্যাপী ওয়েব সিরিজ জনপ্রিয় হলেও দেশে শুরুতেই সমালোচনার ঝড়। বাধ্যবাধকতায় শিল্প হয় না বলছেন নির্মাতারা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকাল 10টার সংবাদে, সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরোটা জানাবো। কোভিড-19 রোগের বিস্তার ঠেকাতে দেশের 10টি জেলার 27 এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির এই আদেশ জারি করে। 21 জুন থেকে 8 জুলাই পর্যন্ত এই ছুটি বলবৎ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার মধ্যরাতে চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুরের 27টি এলাকাকে রেড জোন হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করার আদেশ জারি করেছে। কোভিড-19 সংক্রমণের হার বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলকে যে 3টি জোনে ভাগ করা হচ্ছে, তার মধ্যে রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হবে বলে আগে জানানো হয়েছিল। নতুন করোনা ভাইরাস সংক্রমণ প্রবণ এই এলাকাগুলোতে 21 জুন থেকে সাধারণ ছুটি দেওয়া হয়েছে। আদেশে বলা হয়, লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে। লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও এই ছুটি প্রযোজ্য হবে। জরুরি পরিষেবায় এই সাধারণ ছুটির আওতায় বহির্ভূত থাকবে। কোন কোন এলাকার রেড জোনে তা 21 দিনে সাধারণ ছুটি থাকবে, আদেশে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। দর্শকের ব্যাপারে বিস্তারিত জানাতে চট্টগ্রাম, যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া, জয় ও রিপন হোসেন। শুরুতে আমরা চট্টগ্রামের সাথে যুক্ত হতে চাই। যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের আসলে কোন কোন এলাকা রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, আর এইসব এলাকাকে যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, তো কি কি বিধিনিষেধ আরোপ করা হয়েছে? ধন্যবাদ গালিব। এর আগের ঘন্টায় কিন্তু আমরা জানানোর চেষ্টা করেছি। ঠিক আপনি আমার পেছনের দিকে দেখলে মানুষের চলাচলের যে গতি, সেই গতিতে কিন্তু বোঝা মুশকিল যে এই এলাকাটি যে রেড জোনের এলাকা নামে পরিচিত। কিন্তু আসলে যে রেড জোন হিসাবে ঘোষণা করা হয়েছে লালখান বাজার এলাকাকেও, আমি যেখানে আছি তেমনিভাবে কি জামাল খান সহ চট্টগ্রামের 10টি ওয়ার্ডকে রেড জোনের আওতায় রাখা হয়েছে। তেমনিভাবে একটি ওয়ার্ড বলতে যে আপনি অবশ্য জানেন কাঠটলি ওয়ার্ডকে আগে ভাগে কিন্তু লকডাউনের আওতা আনা হয়েছে। 17 তারিখ থেকে বলতে আসলে 16 তারিখ রাত 12টা থেকে কিন্তু আসলে যে লকডাউন হিসাবে চিহ্নিত করা হয়েছে, সেখানে লকডাউন পালন করা হচ্ছে। এমনকি মানুষ ঘর থেকে বের না হওয়ার যে নির্দেশ জারি করা হয়েছিল, সেখানে কিন্তু দেখা যাচ্ছে মানুষ কিন্তু ঘরের থেকেও কিন্তু আসলে দেখা যাচ্ছে কেউ কিন্তু আবার ঘর থেকে বের হয়ে যাচ্ছে। তেমনিভাবে রেড জোন এলাকা বলতে আসলে যে আমি যেখানে আছি, রেড জোন এলাকায় কিন্তু আসলে যে নির্দেশ রয়েছে অনেক কিছু কিন্তু আসলে দেখা যাচ্ছে কোনো কিছু মানা হচ্ছে না। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এমনকি অফিস, দোকানপাট দেখা যাচ্ছে অনেক জায়গায় খোলা থাকার কারণে কিন্তু আসলে যে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও কিন্তু কর্মস্থলে যেতে হচ্ছে যারা চাকরিজীবী আছেন তাদের, এমনকি যারা ব্যবসায়ী আছেন তারাও কিন্তু আসলে যে জীবিকার তাগিদে তাদেরও কিন্তু ছুটতে হচ্ছে বিভিন্ন জায়গায়। সব মিলিয়ে বলা যায় রেড জোন ঘোষণা কিন্তু ঘোষণার মধ্যেই আছে, কোনোভাবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। কিন্তু আসলে যে সিভিল সার্জন
যেমনটা আমাদেরকে জানিয়েছেন, তিনি বলছেন স্বাস্থ্যবিধি না মানলে চট্টগ্রামে যেভাবে কিন্তু আসলে যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এমনকি সংক্রমণ বাড়ছে, তেমনিভাবে আরও কয়েক গুণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তার কারণে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু মানুষকে চলাচল করার কিন্তু পরামর্শ কিন্তু রয়েছে। সব মিলে বলা যায় যে প্রশাসনের যে তৎপরতা থাকার কথা রয়েছে চট্টগ্রামের 10টি রেড জোন এলাকায়, কিন্তু দেখা যাচ্ছে কোনো জায়গায় কিন্তু আসলে প্রশাসনের আগের মতো যেভাবে আমরা তৎপরতা দেখেছি তেমনিভাবে তৎপরতা দেখা যাচ্ছে না। কিন্তু আসলে আপনিও জানেন যে পুলিশেরও অনেক সদস্য কিন্তু অনেক কর্মকর্তা কিন্তু আসলে করোনা আক্রান্ত হয়েছেন। তার কারণে খুব একটা প্রশাসনিক তৎপরতা অনেকটা ঢিলেঢালেভাবে যাচ্ছে। তার কারণে মানুষও কিন্তু আসলে দেখা যাচ্ছে স্বাস্থ্যবিধি না মেনে তারা কিন্তু যেমন খুশি তেমনভাবে চলাচল করছে। আমি যেখানে আছি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু অনেকটা জড়ো হয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আপনারা তো সাধারণ মানুষ, যেখানে রেড জোন ঘোষণা করা হয়েছে সেই রেড জোনের মধ্যে আপনারা ঘর থেকে কেন বের করলেন? আমি তো গাড়ি চালাই, সিএনজি চালাই, আমি সিএনজি চালার জন্য বেরিয়েছি। ধন্যবাদ। গালিব, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, তারা বলছেন জীবিকার তাগিদে তারা ছুটছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যশোরে রিপনের কাছে। ধন্যবাদ প্রিয় সহকর্মী নয়ন বোরাজয় আপনাকে। আমি রয়েছি যশোরের উপশহর শিবুলাক এলাকায়। এখানে আপনাকে যদি দেখায় কয়েকটি বাড়ি এই এলাকায়গুলো লকডাউন করে রাখা হয়েছে এবং এই ওয়ার্ডের কিছু অংশ লকডাউন করে রাখা হয়েছে। যদিও পুরো এলাকার লকডাউনের কথা ছিল, সেই এলাকায় কিন্তু পুরো এলাকা লকডাউন নয়। গত 16-17 তারিখ থেকে এখানে জেলা প্রশাসন এবং সিভিল সার্জনের যে তত্ত্বাবধানে এই রেড জোন করা হয়েছিল, এলাকাগুলো চিহ্নিত করা হয়েছিল, সেই এলাকাগুলো রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেই লকডাউন করা হয়েছে। তবে এই এলাকার মানুষ কিন্তু আমরা দেখেছি যে লকডাউন খুব বেশি মানছে না। আমি কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনাদের এইখানে তো রয়েছেন, কত মানুষ কি লকডাউন কি মানছে? না, লকডাউন তেমন মানছে না। আর লকডাউন সম্পর্কে এরা জানে কিনা জানিও না। আর এদের ভিতরে এমন একটা ধারণা যে আমরা কোভিড-19কে জয় করে ফেলেছি, ওই ভাইরাস আমরা জয় করে ফেলেছি, আমাদের আর কোনো সমস্যা নেই। যত মাস্ক ছাড়া ঘোরা, যেখানে সেখানে সামাজিক দূরত্ব না মেনে ঘোরা, জটলা করা, এটাই আমাদের প্রবণতা। এটা যদি রোধ হয়, এটা যদি নিজেদের ভিতর থেকে তৈরি হয় যে সরকার বলছে, প্রশাসন বলছে, গণমাধ্যম বলছে, আমরা যদি এগুলো দেখি যে এগুলো আমাদের নিরাপত্তা দিতে পারে, এইগুলা থেকে আমরা সবসময় দূরে। আমাদের এলাকায় দেখবেন অনেক লোকের মুখে মাস্ক নাই, সামাজিক দূরত্ব মেনে চলছে না, অবাধে ঘোরাফেরা করছে, বাড়িতে বসে থাকা তাদের কাছে ভালো লাগছে না। এটা ধন্যবাদ আপনাকে। কি অবস্থা, মানুষ কি লকডাউন মানছে? না, আমাদের এলাকার লোক লকডাউন মানছে না। তারা নিজেরা মনে করছে করোনায় তাকে কিছু করতে পারবে না। তাদের মধ্যে সচেতনতার অভাব। স্থানীয় চেয়ারম্যান, চৌকিদাররা যত চেষ্টা করছে কিন্তু তাদের কথা মানতে নারাজ। ধন্যবাদ আপনাকে। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে, গালিব আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে যুক্ত হয়েছিলেন রিপন হোসেন সহকর্মী, এবং এর আগে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বোরাজয় সেই এলাকার রেড জোনের কি বিধিনিষেধ চলছে। চলে যাচ্ছে পরের সংবাদে। এদিকে প্রতিদিনই সংক্রমণ বাড়ছে সিরাজগঞ্জে, তারপরও সাধারণ মানুষের মধ্যে নেই সচেতনতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আব্দুস সামাদ সায়েম। সায়েম, সিরাজগঞ্জের মানুষের মধ্যে আসলে করোনা নিয়ে কতটুকু সচেতনতা আপনার চোখে পড়ছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ গালিব। আপনি জানেন যে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি এবং করোনা টেস্ট এই দুটি জিনিস কিন্তু আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সিরাজগঞ্জে এই দুটি জিনিসের আসলে মূলত কোনোটাই তেমনভাবে বাস্তবায়ন হচ্ছে না। আর প্রথমত বলি স্বাস্থ্যবিধি, এই স্বাস্থ্যবিধি কিন্তু আসলে সিরাজগঞ্জে মানুষের মধ্যে মানার কোনো লক্ষণই দেখা যায়নি, যে কারণে কিন্তু আসলে সিরাজগঞ্জে করোনার প্রভাব আসলে বেড়েই চলেছে। আমি যদি আপনাকে দেখাই যে এই যে বাজারটা রয়েছে, এই বাজারে কিন্তু আসলে মানুষ যে কেনাকাটা করছে তারা কিন্তু স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করছে না। কেউ মাস্ক পরেছে, কেউ পরেনি,
যে কারণে কিন্তু সিরাজগঞ্জে যে করোনার ঝুঁকি সেটা কিন্তু বেড়ে রয়েছে। আপনাকে আরও জানিয়ে রাখি যে 31 মে লকডাউন মানে খুলে দেওয়ার পর থেকে কিন্তু সিরাজগঞ্জে দাপিয়ে দাপিয়ে করোনা রোগী শনাক্ত হচ্ছে। এ পর্যন্ত 268 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও যে এই করোনা টেস্ট, সেই করোনা টেস্টও কিন্তু ধিমে তালে হচ্ছে। একজন করোনার সন্দেহভাজন রোগী, তাকে প্রথমে উপজেলায় গিয়ে নামের তালিকা দিয়ে আসতে হয়, তারপরে উপজেলা থেকে স্বাস্থ্যকর্মীরা তার বাড়িতে 2-3 দিন পরে গিয়ে নমুনা সংগ্রহ করে। এরপর হলো তাকে পরীক্ষার ফলাফলের জন্য কিন্তু 5 থেকে 7 দিন অপেক্ষা করতে হয়। এই জন্য কিন্তু আসলে যে করোনার ঝুঁকি সেটা কিন্তু থেকেই যায় এবং মানুষের মধ্যে যে ভোগান্তি সেটা কিন্তু রয়ে যায়। এছাড়া সরাসরি কিন্তু আসলে কোনো মুমূর্ষু রোগীও যদি হাসপাতালে যায় তাহলে কিন্তু তার নমুনা সংগ্রহ করা নেওয়া হয় না, যে কারণে কিন্তু যে এই যে করোনা যারা বেশি মানে ঝুঁকিপূর্ণ তারা কিন্তু আসলে মৃত্যু ঝুঁকিতে পড়ে যায়। এবং কয়েকদিন আগে কিন্তু উল্লাপাড়া একজন মানে সরাসরি নমুনা দিতে গিয়ে নমুনা দিতে না পারায় তার কিন্তু মৃত্যু হয়েছে। এ কারণে কিন্তু যে সিরাজগঞ্জের সচেতন মহল রয়েছে তারা কিন্তু করোনা প্রতিরোধের যে এই টেস্টের সংখ্যা বাড়ানো সেজন্য কিন্তু দাবি জানিয়েছেন। আমরা যে পিসিআর ল্যাবের প্রধান রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সিরাজগঞ্জে মাত্র 94টি পরীক্ষা প্রতিদিন হয় এবং এর বেশি কিন্তু করা সম্ভব হলেও জনবল সংকটের কারণে তারা করতে পারছে না। এর জন্য কিন্তু আসলে এই সচেতন মহল কিন্তু এই করোনা প্রতিরোধে যেমন প্রশাসনকে আরও একটু কঠোর ভূমিকা পালন করতে হবে, তেমনি কিন্তু করোনা টেস্টের নমুনার পরীক্ষার ব্যবস্থাও বাড়াতে হবে, এমনটাই কিন্তু দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জের করোনা পরিস্থিতি সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে গালিব আপনার কাছে। সাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জের করোনা পরিস্থিতি তুলে ধরছিলেন সহকর্মী আব্দুস সামাদ সাইম। সেবা নয়, করোনা রোগীর পকেট কেটে চিকিৎসা দিচ্ছে রাজধানীর বেসরকারি আনোয়ার খান মডার্ন হাসপাতাল। রোগীকে অক্সিজেন না দিয়েও বিল তুলে দেওয়ার অভিযোগ করছেন ভুক্তভোগীরা। এমনকি রোগীর কাছে চিকিৎসক না গিয়েও বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। আছে সার্ভিস চার্জ নামের ভুতুরে বিল। চিকিৎসা নিতে গিয়ে অসহায় রোগীরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা এই বিষয়ে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল। করোনা আক্রান্ত মোজাম্মেল হক চৌধুরী 30 মে ভর্তি হয়েছিলেন এই হাসপাতালে। 15 দিনের বিল ধরিয়ে দেওয়া হয় প্রায় 3.5 লাখ টাকা। এই 15 দিনে মাত্র 30 মিনিট অক্সিজেন দেওয়া হয় মোজাম্মেল হককে, কিন্তু 9 দিনের বিল বাবদ ধরা হয়েছে 86,400 টাকা। 15 মিনিট করে আধা ঘন্টা অক্সিজেন দেওয়া হয়, যেটার বিল ওনারা ধরে 86,400 টাকা, যেটা ওনাদের হিসেব মতে 216 ঘন্টার বিল। 216 ঘন্টা মানে 9 দিন। সেটার এক্সপ্লেনেশন চাওয়া হলে ওনার আনোয়ার খান মডার্ন আমাদেরকে কিচ্ছু বলেনি, শুধু একটাই ওনাদের কাছে এক্সপ্লেনেশন, আপনার বিল এটা দিয়ে আপনি রোগী নিয়ে যান। রোগীর স্বজনদের অভিযোগ, ওষুধ না দিয়েও বিল করেছে প্রায় 9,000 টাকা। রোগীর কাছে চিকিৎসক না গিয়েও বিল করেছে আনোয়ার খান মডার্ন হাসপাতাল। আর রোগীর নিজের কেবিন নিজে পরিষ্কার করার পরও সার্ভিস চার্জের নামে বিল ধরিয়ে দিয়েছে 45,400 টাকা। ওনার কাছে কোন ধরনের ডিউটি ডাক্তার যাননি, কিন্তু ডিউটি ডাক্তার চার্জ হিসাবে 12,000 সামথিং ওনাকে নিয়ে নিয়েছেন। যেখানে আপনি নর্মাল কোনো টিস্যু বক্স দেননি, নর্মাল কোনো সার্ভিসই প্রোভাইড করেননি, যেখানে আপনার নার্সরা যেত না, সেখানে আপনার নার্সিং বাবদ 11,000 সামথিং এবং সার্ভিস চার্জ বাবদ আলাদা টাকা নিয়েছেন। ইভেন আমি আনোয়ার খান মডার্নের যিনি ওনার মিস্টার এমপি আনোয়ার খান, ওনাকে বলেছি, উনি আমাকে শুধু একটা কথাই বলেছে, আপনার বাবা ঠিক হয়ে গেছে, শুকুর করেন, টাকা দিয়ে রোগী নিয়ে যান। এই বিষয়ে জানার জন্য বারবার চেষ্টা করেও আনোয়ার খান মডার্ন হাসপাতালের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের এমন ভোগান্তি প্রতিদিনের হলেও কর্তৃপক্ষ নির্বিকার। ব্যবস্থা নেওয়ার কথা বলে বারবার দায় সারছেন তারা। নীতিমালা থাকবে না কেন বলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি মতন হলে তো হবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন দেশীয় রাজাদের তোয়াক্কা করতো না, দিল্লির কাছ থেকে একটা সনদ নিয়ে আসতো, নিয়ে এসে যা ইচ্ছে থাকবে মৃত্যু পথযাত্রী লোকের পকেট কেটে লাভ করছে। লাভ করা যাদের কাজ, তারা লাভ করাই জীবনের ব্রত, ওরাই লাভই করবে। রোগীদের হয়রানি ও ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের মতন দেশের আর্থসামাজিক কন্ডিশনে এটা অত্যন্ত বেশি, এগুলো ঠিক না। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।
দিনকে দিন করোনা পরিস্থিতি খারাপের দিকে গেলেও নমুনা পরীক্ষা করাতে হিমশিম খাচ্ছে মানুষ। অনেক ক্ষেত্রে টেস্টের সিরিয়াল পেতেই লাগছে 5 দিন, টেস্টের রিপোর্ট পেতে 10 দিন পার। ফলাফল অনেক উপসর্গ নিয়েই ঘুরে বেড়াচ্ছেন ইচ্ছে মতো, আবার অনেকেই মারা যাচ্ছেন রিপোর্ট পাওয়ার আগেই। রিপোর্ট ছাড়া আবার চিকিৎসা মিলছে না হাসপাতালে। এমন বাস্তবতায় ভুক্তভোগীদের প্রশ্ন, কোথায় মিলবে সুচিকিৎসা আর কোথায় এই ভোগান্তির শেষ? বিস্তারিত তুলে ধরেছেন আফরিন আনোয়ার। দিন দিন দীর্ঘ হচ্ছে করোনা পরীক্ষার এমন লাইন। নানা উপসর্গ নিয়ে নমুনা দিতে আসা বেশিরভাগ মানুষই আতঙ্কিত, হতাশায় নিমজ্জিত। কারণ টেস্ট করানোর এই লাইনে দাঁড়াতেই পার হতে হয়েছে শত শত ভোগান্তি, বিড়ম্বনা। শুধু আমি একা না, এখানে অনেক লোক আছে যে এখনো আপনার যারা 10 তারিখে করাইছে, 9 তারিখে করাইছে, তারা এখনো রিপোর্ট পায়নি। কোনো রকমের টেস্ট করানো গেলেও শেষ হয় না ভোগান্তি। বিড়ম্বনার আরেক নাম নমুনা পরীক্ষার ফলাফল। হাজারো ঘটনার মধ্যে ষাটঊর্ধ্ব আবু সাইদ যেন এর জলজ্যান্ত উদাহরণ। শরীরে করোনার উপসর্গ নিয়ে পুরোপুরি ক্লান্ত। দুবার টেস্ট করিয়েও হাতে পাননি করোনা পরীক্ষার রিপোর্ট। টেস্ট একবার 5 তারিখে করাইছি, 5-6 ওটার রিপোর্ট পাই নাই, না পাইয়া আবার ওটা 10 তারিখে করাইছি না 12 তারিখে, ওটারও রিপোর্ট পাই না। আরও গুরুতর অবস্থা আলেয়া বেগমের। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ছুটছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। ঢাকা মেডিকেল নিয়ে আসছে, ওনারা 5 দিন রাখতে হবে, ভর্তি করতে হবে। 5 দিন রাখার পর ওনারা এই করোনা টেস্ট করাবে। তো এতদিন থাকলে ওইখানে তো সবই করোনা রোগী, আমরাও তো এফেক্টেড হতে পারি কোনোভাবে, তাই না? এখন তো রিস্কের মধ্যে, মাকে নিয়ে রিস্কে আছি আমরা, বুঝেনি তো। এখানে আসছি, টিকিট নাই। এসব হাজারো ভুক্তভোগীকে দেখার যেন কেউ নেই। সরকারি নির্দেশনা সত্ত্বেও এখনও বেশিরভাগ বেসরকারি হাসপাতালে হয় না করোনা চিকিৎসা। আবার করোনা পরীক্ষার রিপোর্ট ছাড়া কোভিড, নন কোভিড কোনো হাসপাতালই নিচ্ছে না ভর্তি। ফলে করোনা না হয়েও অন্য রোগীদের ভোগান্তি বেড়েছে বহুগুণে। যেটা আমাদের এটা নন কোভিড, আমাদের এখানে সেই ব্যবস্থা নাই টেস্ট করা বা ইয়া করার। তখন আমরা তাদেরকে সাজেস্ট করি যে আপনারা একটু দয়া করে 3টা জায়গার নাম বলে দিই, ওই জায়গা থেকে আপনারা কোভিড টেস্টটা করে নিয়ে আসেন। পিসিআর পদ্ধতিতে আমরা যে পরীক্ষাটা করি, এটা অত্যন্ত সংবেদনশীল এবং হাইলি টেকনিক্যাল একটা পরীক্ষা। কারিগরি ত্রুটির কারণে অনেক সময় যদি একটা মেশিনে একদিন কাজ না হতে পারে, তাহলে কিন্তু 300-400 স্যাম্পলের স্তূপ জমে যায়, যেটা আপনারা বলছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই 1, 2 বা 3 দিনের ভিতরে পরীক্ষার ফলাফল দেওয়া সম্ভব হচ্ছে। এসব অব্যবস্থাপনায় দেশে চিকিৎসা না পেয়ে লাশের মিছিল দীর্ঘ হচ্ছে প্রতিদিন। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। মানসম্পন্ন সুরক্ষা সামগ্রী দেওয়ার পরও করোনায় সর্বোচ্চ ঝুঁকিতে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যসেবা কর্মীরা। এখন পর্যন্ত 44 জন ডাক্তার সহ 52 জন স্বাস্থ্যসেবা দানকারী করোনায় মারা গেছেন। কোভিড-19 আক্রান্ত হয়েছেন 1072 জন ডাক্তার। এমন অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতদের সুরক্ষা দিতে হবে যে কোনো মূল্যে, সবার আগে। তা না হলে সামনে কঠিন সময় আরো ভেঙে পড়বে স্বাস্থ্যসেবা। প্লাবন রহমান রিপোর্টে বিস্তারিত। সর্বোচ্চ ঝুঁকি জেনেও জীবন বাজি রেখে করোনা যুদ্ধে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ফ্রন্টলাইন ফাইটার ডাক্তাররা। তাদের মনোবল ভাঙেনি, মৃত্যু ভয়েও যেন ভীত নন তারা। নানা আলোচনা সমালোচনার মধ্যেও দায়িত্ব থেকে পিছু পা হননি বেশিরভাগ চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টরা। কিন্তু করোনা যুদ্ধে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় একটু বেশি ঝুঁকিতে চিকিৎসা সেবায় জড়িতরা। শনিবার পর্যন্ত সারা দেশের 44 জন ডাক্তার, 6 জন নার্স এবং 2 জন স্বাস্থ্যসেবা কর্মী মৃত্যুকে আলিঙ্গন করেছেন করোনার কাছে হার মেনে। এই সময়ের মধ্যে আক্রান্ত 1072 জন চিকিৎসক, 938 জন নার্স, 1427 জন টেকনোলজিস্ট সহ মোট 3437 জন। করোনার মতো মহামারীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চিকিৎসকদের যে জাতীয় প্রস্তুতি দরকার, সেটি বাংলাদেশে নাই বলেই কিন্তু ডাক্তাররা বেশি বেশি মৃত্যুবরণ করছে। সব স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স সবারই তাদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতেই হবে, এবং সরকারি হোক বেসরকারি হোক, সবারই করতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে স্বাস্থ্যসেবা দানকারীদের সুরক্ষিত রাখতেই হবে, যাতে সামনের করোনা মোকাবেলায় স্বস্তি পায় বাংলাদেশ। যেহেতু ডাক্তারদের অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হবেই, এই ব্যাপারে যেন কোনো কম্প্রোমাইজ না, তাদের সুরক্ষাটা যেন নিশ্চিতভাবে সুন্দর যেন হয়, ভালো হয়, নিম্নমানের এই ধরনের কমপ্লেন যেন না হয়। চিকিৎসকদের জন্য মান সম্পন্ন পিপিই, সেটি বদলানোর জন্য একটি ওয়েল ভেন্টিলেটেড, ওয়েল এয়ার কন্ডিশন রুম,
তাদেরকে চাপ মুক্ত রাখার জন্য একটি দক্ষ ব্যবস্থাপনা থাকতে হবে। আমরা দেখছি আমাদের দেশের হাসপাতালগুলিতে এর প্রকট অভাব। করোনার সুরক্ষা সামগ্রী বিশেষ করে মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভসের ঘাটতি নেই বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এসব সুরক্ষা সামগ্রী সঠিক নিয়ম মেনে ব্যবহার না করায় স্বাস্থ্যসেবা কর্মীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। এক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ তাদের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক চক্রের অন্যতম মাস্টার মাইন্ড শ্যাম ঘোষ ধরা পড়েছে র্যাবের হাতে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে প্রায় 15 বছর ধরে শ্যাম ও তার সহযোগীরা স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। অনুসন্ধানে উঠে আসে আয়কর ফাইলে শ্যামের বছরে উপার্জন মাত্র 3 লাখ টাকা, কিন্তু নগদ টাকায় কেনা দোকানের দাম 5.5 কোটি টাকা। দুর্ধর্ষ এই পাচার চক্র কিভাবে র্যাবের হাতে ধরা পড়ল তার বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহার হয়ে আসছে। মূলত সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান, দুবাই, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা স্বর্ণ বাংলাদেশের এক বা একাধিক চক্রের হাত ঘুরে প্রতিবেশী দেশ ভারতে পাচার হয়। 2018 সালের 7 সেপ্টেম্বর র্যাব 11 বিশেষ অভিযানে ঢাকার দোহার থেকে 200 স্বর্ণের বার সহ আন্তর্জাতিক পাচার চক্রের 5 সদস্য গ্রেফতার করে। তারা স্বীকারোক্তি দেয় 23 কেজি ওজনের 9 কোটি টাকার স্বর্ণ চোরাচালানের মূল হোতা শ্যাম ঘোষ নামের এক ব্যবসায়ী। তারপর থেকে অনুসন্ধান শুরু। এদিকে 2019 সালের 27শে মে 103টি স্বর্ণের বার সহ আব্দুস সালাম নামের এক স্বর্ণ পাচারকারী বিমানবন্দর থেকে গ্রেফতার হয়। তারও জবানবন্দিতে ক্রেতা হিসেবে উঠে আসে শ্যাম ঘোষের নাম। দীর্ঘদিন পলাতক শ্যাম ঘোষকে ধরতে বিশেষ অভিযানে নামে র্যাব 11। 10 জুন তাঁতিবাজার এলাকা থেকে গ্রেফতার হয় শ্যাম। তার দেওয়া তথ্যে 6টি স্বর্ণের বার ও নগদ 30 লক্ষ টাকাও উদ্ধার করা হয়। শ্যাম নামের একজন ব্যক্তি তাঁতিবাজারের ব্যবসায়ী, এই পাচারকারীর চোরাচালানকারীর মূল হোতা এবং এগুলোর মালিক সেই। তো এই মামলার দীর্ঘ তদন্ত শেষে আমি গত 10 জুন তাঁতিবাজার অভিযান পরিচালনা করে শ্যামকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং শ্যাম সহ সংশ্লিষ্ট আরও কয়েকজন ব্যক্তির নাম এসেছে, তাদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। স্বর্ণ চোরাচালান এবং হুন্ডি মুদ্রার এই পুটোপিট যারা এই স্বর্ণ পাচারকারীর সাথে জড়িত, তারা একই সাথে হুন্ডি ব্যবসার সাথে জড়িত। বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে এসে পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে যায় এবং এই টাকাগুলো বিভিন্ন পণ্যের সাথে হুন্ডি হয়ে বাংলাদেশে ঢুকে। অনুসন্ধানে উঠে আসে আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য শ্যাম ঘোষের অজানা তথ্য। আয়কর ফাইলে দেখা যায় তার বার্ষিক উপার্জন মাত্র 3 লাখ টাকা আর সমুদয় সম্পদের পরিমাণ মাত্র 22,85,200 টাকা। কিন্তু যমুনা ফিউচার পার্কে তার মালিকানায় থাকা দোকানটির দামই 5,49,00,000 টাকা। তিনি দি নন্দন জুয়েলার্সের শেয়ার হোল্ডার। ঢাকায় একাধিক ফ্ল্যাট আর 7টি অ্যাকাউন্টে প্রচুর নগদ অর্থ আছে তার। রিমান্ড শেষে শ্যাম এখন কারাগারে, তার বাকি সহযোগীদের ধরতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলে একটু বিরতি নেওয়া, সঙ্গে থাকুন, ফিরছে একটু পরে। বিরতি পর আবারও স্বাগত। সকাল 10টার সংবাদে দেখছেন নিউজ 24। করোনা মহামারীর মধ্যেই নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে ডেঙ্গুর প্রকোপ। কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং খাল সংস্কারের অভাবে একটু বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে রাজশাহী মহানগরীতে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপের আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, সব জায়গায় করোনা নিয়ে আসলে মাতামাতি চলছে, তো সেই জায়গায় রাজশাহীতে ডেঙ্গুর প্রকোপ আসলে কতটুকু বেড়েছে আর নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ গালিব। আমরা কিন্তু আগের যে বুলেটিনটি ছিল সেখানে কিন্তু দেখানোর চেষ্টা করেছি যে রাজশাহীর শিরোইল কলোনি নগরীর একেবারে প্রাণকেন্দ্রে এই ওয়ার্ডটি 19 নম্বর ওয়ার্ড, সেখানে সড়কের কি অবস্থা। এখানে যদি আমরা দেখি করোনা নিয়ে মানুষ যখন ব্যস্ত তখন কিন্তু আমরা দেখছি যে ড্রেনগুলি পরিষ্কার করার, পরিচ্ছন্নতা করার যে উদ্যোগটি নেওয়ার কথা ছিল সিটি কর্পোরেশনের, সেটি নেওয়াও হয়েছে কিন্তু সেটি বাস্তবে কোনো কাজে আসছে না। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার ঠিক বাম দিকে একটি ড্রেন যেটি এই অঞ্চল দিয়ে পানি বের হয়ে চলে যাওয়ার কথা নদীতে, সেখানে কিন্তু
নদীতে পানি যাবে কিভাবে? আগেই রাস্তাটি যেখানে মেরামত করা হয়েছে সেই গার্ডার ওয়ালটি কিন্তু ভেঙে পড়েছে এবং এখানে যে অবস্থা এত নিম্নমানের কাজ করা হয়েছে ড্রেনের, ফলে পানি বের হতে পারছে না এবং পানিগুলি বের হয়ে যেতে না পারার কারণে এখানে প্রায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং এর ফলে এখানে যে মশা যে উৎপাদন বলতে আমরা সেটি কিন্তু অনেক বেশি বাড়বে এবং আগামীতে যে ঝুঁকিটি থাকছে এখানে ডেঙ্গুর, সেই ঝুঁকিটিতে কিন্তু অনেকটাই বাড়ছে। আমরা একটু কাউন্সিলরের সঙ্গে কথা বলতে চাই, এখানে যে 19 নম্বর এই 7 নম্বর জোনের যে কাউন্সিলর আছে, নারী কাউন্সিলর, তার সঙ্গে আপনার কাছ থেকে একটু জানতে চাই, করোনাকালীন এমনি চলছে, সামনে আবার যে মশার যে উৎপাত বাড়বে, ডেঙ্গুর প্রভাবটিও বাড়বে, আপনাদের যে কাজগুলি এগুলো তো একেবারে অসন্তোষজনক এবং মানও তো ভালো নয়। ধন্যবাদ শাহেদ ভাই আপনাকে। আসলে এই যে আপনারা যে দেখছেন গাইড ওয়ালটা, এটা যখন কাজ চলছিল তখনই কিন্তু আজ থেকে 6 মাস আগে আমার কাউন্সিলর জনাব তহিদুল হক সুমন ভাই, উনি কিন্তু এটার বিরুদ্ধে কিন্তু উনি কথা বলেছেন যে এটা আসলে ঠিক হয়নি, উনি এটা লিখিতও দিয়েছেন। তারপর আসলে কি জন্য জানি না যে কাজটা হয়ে গেল, এখন দেখতে পাচ্ছেন আসলে যে কি অবস্থা, কাজের যে মান তা যে কতটা খারাপ আসলে আমরা এই ওয়ালটা দেখলেই বুঝতে পারছি। এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নেবেন পরবর্তীতে? আমরা আমাদের যেহেতু আমাদের মাননীয় মেয়র মহোদয়কে এই বিষয়ে জানানো হয়েছে, উনি যে পদক্ষেপ নেবেন আশা করি যে সেটা আমাদের জন্য ভালো হবে, আমার ওয়ার্ডবাসীর জন্য ভালো হবে। ধন্যবাদ আপনাকে। গালিব, আমরা কিন্তু একটু দেখানোর যদি চেষ্টা করি এইখানে, সেখানে শ্রমিকরা এখন কাজ করছেন, তারা যেটি বলছেন যে এখানে যে কাজের যে মান সেটি কিন্তু এতটাই নিম্নমানের যে এইখানে ইতিমধ্যে গার্ডার ওয়ালটি ভেঙে গেছে। সিটি কর্পোরেশনের কাছে তারা মেয়ররা এর কাছে অভিযোগও করছেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলররা, ফলে এখন পর্যন্ত তারা অপেক্ষায় আছেন যে মেয়র কি সিদ্ধান্ত নেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান যারা এই কাজটি করেছে তারা কত দ্রুত এই ওয়ালটি নির্মাণ করে ড্রেনটিকে আবারও আগের জায়গায় ফিরিয়ে আনেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে, গালিব আপনার কাছে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ও করোনা মহামারীর মধ্যে রাজশাহীতে ডেঙ্গুর প্রকোপ নিয়ে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছিলেন সহকর্মী কাজী শাহেদ। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছে একটু পরে। বিরতি পর আরেকবার স্বাগত। সকাল 10টার সংবাদে দেখছেন নিউজ 24। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের মধ্যেই নয়া বিপদের মুখে দিল্লি। রাজধানীতে ভয়াবহ হামলা চালানোর ছক করেছে সন্ত্রাসবাদীরা। বিশ্বস্ত সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে গোয়েন্দারা, যার জেরে রবিবার শহর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে। কয়েক গুণ বাড়ানো হয়েছে শহরের নিরাপত্তা। ভারতের সাইবার জগতে বড়সড় হামলার আশঙ্কা করা হচ্ছে। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতি পর আবারও স্বাগত। সকাল 10টার সংবাদে দেখছেন নিউজ 24। সারা বিশ্বে ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়, কিন্তু বাংলাদেশে আলোচনা বা প্রশংসা নয়, বরং সমালোচনা ও বিতর্ক দিয়ে শুরু হয়েছে ওয়েব সিরিজের যাত্রা। জনপ্রিয়তার তকমা পাওয়ার আগেই পেয়েছে অশ্লীলতার অভিযোগ। তবে নির্মাতাদের অনেকের মনের গল্পে যদি খোলামেলা দৃশ্যের প্রয়োজন হয় তখন তাকে অশ্লীল বলাটা অবান্তর। তাছাড়া বাধ্যবাধকতার মধ্যে শৈল্পিক কাজ হয় না। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। 90 দশকে আমেরিকায় জন্ম হওয়া ওয়েব সিরিজের বাংলাদেশে যাত্রা 2017 সালে। অনেকের কাছে এখনও ওয়েব সিরিজ অপরিচিত হলেও যারা এরই মধ্যে পরিচিত হয়েছেন তাদের বেশিরভাগই ইতিবাচক নয়, বরং নেতিবাচক দৃষ্টিতেই দেখেছেন এই মাধ্যমকে। তার কারণেই হয়তো সম্প্রতি অনলাইনে মুক্তি পাওয়া আগস্ট 14, বুমেরাং কিংবা সদরঘাটের টাইগার নামের ওয়েব সিরিজগুলোর বিরুদ্ধে উঠেছে অশ্লীলতার অভিযোগ। পাশ্চাত্য দেশের উদাহরণ টানি, সেখানে অনেক কিছুই নগ্নতাকে তারা অ্যাপ্রিশিয়েট করে অথবা তাদের আইনের মধ্যেও অনেক কিছু বলা আছে, বাট আমাদের দেশে আমাদের সমস্যার সাথে কিন্তু সেগুলো যায় না। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নির্মাতারাও ঝুঁকছেন এই ওয়েব সিরিজে। তবে অন্যান্য দেশের নির্মাতাদের ওয়েব সিরিজ স্বাচ্ছন্দ্যে গ্রহণ করা দর্শকরাই বাংলাদেশের নির্মাতাদের সমালোচনা করছেন, যা অবান্তর বলছেন অনেক নির্মাতা। আপনার সন্তান কেন একটা 18+ কন্টেন্ট দেখবে সেটা তো মনিটর আপনার করতে হবে। দেশের কোথাও যেখানে ওয়েব সিরিজের সেন্সরশিপ নেই সেখানে বাংলাদেশে থাকাটা নির্মাতাদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয় বলছেন নির্মাতারা। যখনই আপনি শিল্প এবং শিল্পীর স্বাধীনতা খর্ব করবেন তখন যে কোনো ধরনের বাক স্বাধীনতা খর্ব হওয়ার সুযোগ থেকে যায়। কন্টেন্টের জন্য আমরা সেন্সরশিপ অথবা ক্লাসিফিকেশন আরোপ না করি, আমরা হয়তো রেটিং করতে পারি। ওটিটি প্ল্যাটফর্মে কি হয়, আমরা আমাদের স্বাচ্ছন্দ্য থাকে যে আমরা কোনটা দেখবো কোনটা দেখবো না, কিন্তু তার মানে এই নয় যে আমরা যা খুশি তাই দেখাবো। আলোচিত এই বিষয় নিয়ে দেশের বিশিষ্টজনরা তাদের অভিমত প্রকাশ করেছেন সম্প্রতি। তারা বলছেন নির্মাণের স্বাধীনতা থাকবে, তাই বলে অশ্লীলতা নয়। নির্মাতাদের গালি কিংবা অশালীন দৃশ্য ব্যবহারে সচেতন হওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। হাজার হাজার মানুষ আসে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। শেষ করছি সংবাদ। দেখছেন নিউজ 24। ধন্যবাদ সবাইকে।